আপনি বিবাহিত নন, আপনি বিধবা। ধর্ম, সমাজ, আইন সবকিছু আপনাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছে। ইহানের ভদ্রভাবে বলা স্পষ্ট কথাগুলো শুনে প্রেরণা কিছু মুহূর্তের জন্য দু চোখ বন্ধ করে নিল। একটা লম্বা শ্বাস ফেলল। ইহান বিচলিত না হয়ে বলতে লাগলো, আজ অথবা কাল ধরুন একটা সময় কেউ আপনাকে জীবনের সাথে জড়িয়ে নিলেন, অবশ্যই নিতে পারেন। তবে তবে সেই লোকটা আমি কেন নয়? আমি ওই লোকটা হতে চাই। আমার আপনাকে ভালো লাগে এবং নিজেকে আমি আপনার এবং শুদ্ধর উপযুক্ত মনে করি, এবং আপনাকেও। আপনি মাইন্ড অফ লেডি প্রেরণা, বিয়ে করবেন আমায়? এই পর্যন্ত ইহান কণ্ঠস্বর নমনীয় করে ফেলল। প্রেরণা তীব্র সংকোচে জমে গেল। বার কয়েক ঢোক গিলে আবারও একটা লম্বা শ্বাস ফেলে বলল, আমি বিবাহিতা, আমি আমার স্বামীকে ভালোবাসি। মরুণ স্বামীকে হবে কথাটা প্রেরণা, বাঁচতেই পারেন। ইহান শান্ত স্বরে জবাবটা দিল, বিয়ে একবারই হয়। আপনি বিবাহিত নন, মনে চাইলে আরও একটা হালাল সম্পর্কে জড়াতে পারেন, এবং এটা কখনো অন্যায় না। অহেতুক কথা আর এটার্নাল লাভ মানে? আপনি এটা জীবিত প্রেরণা। আপনি প্লিজ যান, আমি আপনার জবাবটা দিয়ে দিয়েছি ইহান। এবার কণ্ঠে বিরক্তি মিশিয়ে প্রেরণা জবাব দেয়। ইহানের স্থির দৃষ্টি থেকে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। দুজনের মাঝে মিনিট দুয়েকের নীরবতা। ইহান দৃষ্টি নামায় না। প্রেরণার ইচ্ছে করছে না এই লোকটার সাথে বাজে ব্যবহার করতে মোটেও। সে ধীরে সুস্থে ব্যাপারটাকে অন্য ধারায় নিতে বলল, আপনি একজন অবিবাহিত পুরুষ। তো আমি বিবাহিত হলে আপনাকে বিয়ে করার প্রস্তাব দিতাম। প্রেরণা চুপ হয়ে যায়। ইহান বলল, আপনি ব্যাপারটা দিয়ে কি বোঝাতে চাইছেন? ওকে ফাইন, আপনি আপনার মৃত সময়কে ভালোবাসেন, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না, মেনে নিলাম। তবে প্রেরণার দৃষ্টি মেলায়। ইহান উঠে দাঁড়ায়, বলে, কারণটা এমন হলে দ্যাটস ইট, টোটালি ফাইন। আই রেসপেক্ট ইয়ার ফিলিংস অ্যান্ড মাইন্ড টু। বিরক্ত করবো না, না প্রশ্নই ওঠে না। বাট বাট যদি হয় বস্তা বস্তা সোসাইটির ফালতু বকবকানি জর্জরিত মানুষের চোখে নিজের আত্মমর্যাদা বাঁচানোর প্রয়াস, ট্রাস্ট মি প্রেরণা, এমনটা যেন না হয়। তবে তবে হয়তো আরও একবার প্রস্তাব দিতে পারি। অমায়িক হেসে কণ্ঠে নিদারুণ কোমলতা ঢেলে ইহান বলল। চোখ মুখ কঠিন করে ফেলে প্রেরণা। নিদারুণ অস্বস্তি, অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে প্রেরণা। ইহানও বিব্রত চেহারায় দৃষ্টি দিয়ে বলল, এত উদ্বিগ্ন কেন? আপনি তো আপনার মরহুম হাজব্যান্ডকে ভালোবাসেন এবং তার জন্য বিয়ে করবেন না। আপনার নিজের ওপর বিশ্বাস আছে? আপনার মন কখনো সুইম করবে না। তবে কারণ আপনার সাথে এই ধরনের ব্যবহার যায় না। আপনি বাচ্চা অবশ ছেলে নন। আমি তো এটাই বলেছি, যদি কারণটা অন্য কিছু হয়, নয়তো আই রেসপেক্ট ইয়ার ফিলিংস, কখনোই আমার দ্বারা আপনার অসম্মান হবে না। কসম, আই উইল লিভ ইউ অ্যালোন। কথা শেষ করলো ইহান। প্রেরণা চুপচাপ বসে আছে। ইহান আবারও বলল, আমার এক কথা প্রেরণা হয়তো অতিরঞ্জিত লাগে, তবে এটাই আমার দ্বারা আপনি অসম্মানিত হবেন না, নিশ্চিত থাকুন। এক অহেতুক বিড়ম্বনায় ফেলছেন আপনি ইহান নিজেকে, সাথে আমাকেও। আপনি বিয়ে করে নিয়েন। বিষয়টা দুই বাড়িতে জানাজানি হলে আমরা দুজন হয়তো আর স্বাভাবিক হতে পারবো না। আপনার সেই বয়স নেই ইহান পাগলামি করার। আমাদের দুজনেরই বয়স নেই এসব কন্ট্রোভার্সিতে জড়ানোর। বিয়ে করে নিন, এমন কিছুই কখনো হবে না। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। ইহান চুপচাপ প্রেরণাকে দেখে। তার যা বলার বলা শেষ। আর একটা কথাও বাড়াতে চাচ্ছে না সে। শুধু বলল, আমি বিয়ে করবো কিনা সেটা সময় সাপেক্ষ, তবে আপনি নিশ্চিত থাকুন কোনো রকম কন্ট্রোভার্সি হবে না আপনাকে নিয়ে। এরপর ইহান হালকা গলায় ডাকলো শুদ্ধকে। শুদ্ধ ছুটে আসতে ইহান ওকে কোলে নিয়ে বলল, তোমার স্পাইডারম্যানের হাত ঠিক হয়েছে? শুদ্ধ মাথা নেড়ে জবাব দিল। প্রেরণার হঠাৎ শুদ্ধকে লোকটার কোলে দেখে অস্বস্তি বোধ হচ্ছে, যেমনটা আগে হতো না। ইহান পাঞ্জাবির পকেট থেকে 3টা চকলেট বের করে শুদ্ধর হাতে দিয়েই বলল, এটা শুদ্ধর, এটা তার খালামণির, এটা তার মামিমণির। ওকে। শুদ্ধ তার ফোকলা দাঁতে হেসে বলল, ওকে। শুদ্ধকে নিয়ে ইহান আরো কিছুক্ষণ আড্ডা দিল। ইহানের গিফট করা কালার পেন্সিল দিয়ে শুদ্ধ কি কি এঁকেছে সব দেখলো। পুরোটা সময় প্রেরণা ঘরের এক কোণে দাঁড়িয়ে ছটফট করেছে শুদ্ধকে ইহানের থেকে ছাড়িয়ে নেওয়ার জন্যে, কিন্তু গলা দিয়ে কোনো কথা বলতে পারল না। শুদ্ধকে রেখে ইহান উঠল। গম্ভীর মুখশ্রীতে অমায়িক হাসি লেপ্টে আছে লোকটার। দু চোখে নেই কোনো সংকোচ কিংবা জটিলতা। ভদ্রভাবে প্রেরণার দিকে তাকিয়ে বলল, হাসছি, ভালো থাকবেন। সিঁদুর রঙা মেঘ। ইহান প্রেরণার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে অন্য কোথাও গেল না, সোজা শান্তিনীড়ে চলে গেল। যতক্ষণে শান্তিনীড়ে পৌঁছালো ততক্ষণে আকাশ চাপিয়ে বৃষ্টি নেমেছে। গাড়ি থেকে নেমে লম্বা কদমে ঘরে ঢুকে থমকালো। আলো ঋতু পরি শুকনো মুখে ওকে দেখছে।
ওরা সবাই নিচতলায় ছিল। তখন সিনিয়র মির্জারা কেউই বাড়িতে নেই। ইহান জানতে পারল ইনু প্রীতম কিছুক্ষণ আগে চলে গিয়েছে। ইহান সিঁড়ির দিকে যেতে নিলে আলো বলে ওঠে, ইহান, বড় মা। কাহিল স্বরের জবাব। তোকে মেয়েটা রিজেক্ট করেছে? ইহান হতচকিত হয়ে ঘুরে মা চাচিদের দেখে। তিনজন উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে ইহানের মুখের দিকে। এই ব্যাপারটা নিশ্চয়ই ইসি ইনু ছড়িয়েছে। ইহানের বুঝতে সময় লাগলো না। দীর্ঘশ্বাস ফেললো ইহান। বিরক্ত হলো ইসির প্রতি। ওদেরকে খুব করে ধমকাতে হবে। ইহান কথা সাজিয়ে বলল, কি সব বাজে বাজে কথা? ইহান, মেয়েটার যদি বয়ফ্রেন্ড না থাকে তবে আমি আর তোর মা গিয়ে তার সাথে আলাপ করব। চিন্তা করিস না, মেয়েদের মন তো গলে যাবে বাবা। তুই অ্যাড্রেস দে মেয়ের। তোমরা থামবে বড় মা? কি সব শুরু করেছো? সে সময় ইরফান পৌঁছালো বাড়িতে অল্প স্বল্প ভিজে। ইহান রাগি চোখে ভাইয়ের দিকেও তাকায়। তারপর মা চাচিদের বলে, এই বিষয়টা এখানে বলবে তোমরা? আমার বাবা চাচাদের কানে তুলে আমাকে বিব্রত করার দরকার নেই। আমি এমনিতে অনেক। সিঁড়ি বেয়ে উপরে ওঠে ইহান। ঋতু গিয়ে ইরফানকে ধরে। এই, তুই তো ওর পেটের খবর জানিস, মেয়েটাকে চিনিস। কেমন দেখতে, বয়স কত, কোন ক্লাসে পড়ে? ছেলেটা দ্বিতীয়বারের মতো কষ্ট পেল। মেয়েটার অ্যাড্রেস পেলে পারিবারিকভাবে বসতাম, যদি মেয়েটার বয়ফ্রেন্ড না থাকে তো। আজকাল মেয়েরা পলিটিশিয়ানদের খুব অপছন্দ করে, নয়তো ইহানকে রিজেক্ট করার একটা কারণ আমি দেখছি না। ইরফান, অ্যাড্রেসটা এনে দিতে পারবি একটু বুদ্ধি খাটিয়ে দাদাদের কাছ থেকে? ইরফান শুকনো মুখ করে মা চাচিকে দেখছে। পরপর মাথাটা নিচু করে নিয়ে গম্ভীর হয়ে বলে, পারবো না। দাদানের বিষয়টা দাদানকে বুঝতে দাও। এত খেটো না তো, লিভ হিম অ্যালোন। গুনে গুনে 14টা দিন কাটলো। 2 সপ্তাহে প্রণমী নিজেকে বদ্ধপরিকর করেছে সামনের প্রতিযোগিতা জিতবে বলে। নিয়মিত চর্চায় রেখেছে নির্বাচিত গানটি। ওই লোকের সামনে নার্ভাস কিংবা বিরক্ত হয়ে প্রণমী নিজের লক্ষ্য পূরণে ব্যাঘাত সৃষ্টি করবে না। মনে মনে এতটুকু দৃঢ়তা সে এনেছে। তার একমাত্র মনোযোগ থাকবে তার গান, শুধুই তার গান। প্রণমীর চোখে মুখে চাপা উত্তেজনা দেখে ইরফান দূরে বসে হাসে চুপচাপ। এই মেয়েটা ভীষণ বাচ্চা, ইনুর চেয়েও বেশি বাচ্চা বাচ্চা টাইপ। হিংসা করার ধরনটা একেবারে বাচ্চামো ধরনের। মনে হচ্ছে পরিণত শরীরে বাচ্চার আত্মা, যেমন ইরফানের শরীরে মনস্টারের আত্মা। আজকে ইরফান একটা সিদ্ধান্ত নিয়ে বসলো। প্রণমী সেদিনে সেই বিষণ্ণতা তাকে বিচলিত করেছে। এখানে সে আসে, তার সময় কাটায়, মেয়েটাকে দেখে। সেই মেয়েটাকে যার লাইফে ইরফান খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল। ইরফান মির্জা এখন আর কখনোই চায় না মেয়েটির বিষণ্ণতার কারণ হতে। সে ঠিক করেছে আর কখনো সে কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। ওস্তাদজিকে স্পষ্ট করে জানিয়ে দিতে প্রণমীর মুখটা ফ্যাকাশে হলো। এই লোক অংশ নেবে না মানে? আজ থেকে হারাবে বলে প্রণমী প্রস্তুত। এই লোক অংশগ্রহণ না করলে কিভাবে হবে? ওস্তাদজি বললেন, কেন ইরফান, তোমার কি ঠান্ডা লাগছে? না, তবে ইচ্ছে করছে না। প্রণমী উসখুস করছে, নিজেকে সামলাতে না পেরে বলেই ফেলে, ঠান্ডা লাগেনি তো? তবে ফাঁকি দিচ্ছেন কেন? প্রতিযোগিতায় আপনাকে অংশগ্রহণ করতে হবে সবার মতো। কণ্ঠে বাচ্চামি ধরনের জেদ প্রণমীর। একাডেমির সবাই দিনকে দিন ভদ্র নম্র প্রণমীর হঠাৎ হঠাৎ এমন অদ্ভুত আচরণে আশ্চর্য হয়। এতটা খামখেয়ালি জেদি আচরণ, তাও সিনিয়র ব্যাচমেটদের সাথে। এসব প্রণমী কখনো করেনি। ওস্তাদজি প্রণমীকে চুপ করতে বলার আগে প্রণমী ইরফানকে খুঁচিয়ে বলল, হার জিত তো প্রতিযোগিতা থাকবেই। ভয় পেয়ে পিছিয়ে যাওয়াটা লুজারদের বৈশিষ্ট্য। ইরফানের ঠোঁটে অস্পষ্ট হাসির রেখা। সে নির্নিমেষ দেখছে প্রণমী কতটা ডেসপারেট তাকে হারিয়ে দিতে, যতটা না ডেসপারেট এই প্রতিযোগিতা জিততে। যেন এই আজন্ম দুঃখী মেয়েটা এক জন্মে শান্তি পাবে ইরফানকে গানে হারিয়ে দিতে পারলে। ওকে কিছুক্ষণ দেখে ইরফান একটা লম্বা শ্বাস ফেলে ওস্তাদজিকে শান্ত স্বরে বলল, আমি অংশগ্রহণ করবো ওস্তাদজি। প্রণমীর ঠোঁট প্রশস্ত হয় হাসিতে। তার মনে চাপা উত্তেজনা, সুপ্ত আত্মগরিমা। আজ এই লোকটাকে গো হারাবে সে। প্রতিযোগিতা হলো, প্রণমী গাইল, যথারীতি প্রশংসা কুড়িয়ে নিল সবার। যখন ইরফানের পালা এলো, প্রণমী উৎসুক হয়ে বসেছিল। ইরফান প্রণমীর বাচ্চামো দেখে সামান্য হাসলো, তারপর গাইল। আজ একটা কাণ্ড করে বসলো ইরফান, প্রত্যেকের অগোচরে। না সুর ঠিক মতো হলো, না রাগ স্বরলিপিও মনে হলো যেন কয়েক জায়গায় হোঁচট খেলো। তবে সেটা অতি সাবধানে, যেন ওস্তাদজির কাছে ভুলটা ধরা পড়লেও এটা যে ইরফানের ইচ্ছাকৃত সেটা যেন কেউ না বুঝে। কিন্তু প্রণমী ঠিকই বুঝলো। ছড়িয়ে যাওয়া হাসি মলিন হলো মেয়েটার। কপালে পড়ল ভাঁজ, চেহারা জুড়ে অপ্রস্তুত ভাব। কেমন অস্থির হয়ে নড়াচড়া করছে বসে বসে। এই লোক কি ইচ্ছে করে এমন করছে? হ্যাঁ, তাই তো। কারণ এই গানটা সেদিন যখন মিনতি আন্টিদের শুনিয়েছিল তখন তো একেবারে পারফেক্ট ছিল।
এখন এমন গাইলো কেন? প্রতিযোগিতা জিতেও মন খচখচানি শুরু হয়েছে প্রণমীর। পরপর নিজের উপর বিরক্তি ধরে গেল নিজেরই। সে পাগল হয়ে যাবে ধীরে ধীরে, নিশ্চিত। এই লোকের পাল্লায় পড়ে সে পাগল হয়ে যাবে। মাথা থেকে ঝাড়তে হবে প্রণমীর এই লোকটাকে। প্রণমী মাথা ঝাঁকায় ইরফানকে মাথা থেকে বের করার জন্যে। এই লোক ইচ্ছে করে হারুক, নয়তো যা ইচ্ছে করুক, প্রণমী জিতেছে প্রণমীর যোগ্যতায়। এটা নিয়ে মনে খচখচানি প্রণমী রাখবে না। এই লোককে মস্তিষ্কে স্থান প্রণমী দেবে না। না মানে না। বারংবার মাথা দোলাতে থাকে প্রণমী। আজ একাডেমি ছুটি হয়েছে 15 মিনিট দেরি করে। ইরফান রোজ সবার প্রথমে বেরিয়ে নিতিনের চায়ের দোকানে বসে থাকে। যতক্ষণ পর্যন্ত প্রণমী আর মিস জেনি ক্যাবে উঠে চলে যায় ততক্ষণ পর্যন্ত বসে থাকে। আজ প্রণমীরাও বেরোতে দেরি করছিল। ওদিক থেকে ইসি কল করছে, ইহান কল করছে অনবরত। কলগুলো রিসিভ করছে না ইরফান। তার ধ্যান ছিল একাডেমির গেটে। খানিক বাদে মিস জেনিকে নিয়ে প্রণমী যখন বেরোলো, ওদের দিকে দৃষ্টি দিতেই ইরফান তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো উদ্বিগ্ন হয়ে। তার কপালে ভাঁজ পড়ল। দ্রুত পা ফেলে রাস্তা পার হয়ে ছুটে গেল প্রণমীর কাছে। বাম হাত দিয়ে ডান হাত চেপে রেখে অঝোর ধারায় চোখের জল ফেলছিল মেয়েটা, আর কাঁপছিল একটু একটু করে। ইরফান অস্থির হয়ে বলল, কি হয়েছে? মিস জেনির মুখটা থমথমে। এই ছেলেকে আগে ঘৃণা করলেও ইদানিং একাডেমিতে ছেলেটার কার্যকলাপ দেখে মিস জেনির আচরণে নমনীয়তা এসেছে। সে ধীরে সুস্থে বলল, ওয়াশরুমে গিয়েছিল, লকের সাথে হাত আটকে গিয়েছে ভুল করে। গলগল করে রক্ত ঝরছে হাত থেকে। প্রণমী কাঁদতে কাঁদতে নাক বেয়ে সর্দি বের করার অবস্থায়। ইরফান তাড়াহুড়ো লাগিয়ে বলল, ওকে একাডেমির ভেতরে নিয়েছেন। আমি ডিসপেন্সারি থেকে টেম্পোরারি এইড বক্স নিয়ে আসছি। একাডেমি লক করে এসেছে আমি। ওস্তাদজিরা তো কি কার্ড নিয়ে চলে গিয়েছেন। হতাশ গলায় জবাব দিলেন মিস জেনি। পরপর বললেন, ওকে নিয়ে যাচ্ছি আমি। একটা ক্যাব পেলেই হয়। ওকে দেন, এখানে বসেন, আমি নিয়ে আসছি। ক্যাবের অপেক্ষা করবেন কতক্ষণ? এইভাবে রক্ত ঝরতে থাকা ভালো নয়। প্রণমীর হঠাৎ খুব রাগ চাপলো। আবারও কণ্ঠে এত দরদ দেখে লোকটার খেকিয়ে উঠল এক প্রকার। আপনার কি? আপনি এখান থেকে যান। এতক্ষণ যন্ত্রণায় ফোপাচ্ছিল, এখন অহেতুক চেঁচামেচি দেখে ইরফানের রাগ ধরে গেল। তবে হুট করে নিজেকে সামলেও নিল ইরফান। শান্ত ভঙ্গিতে বলল, তোমাদের এখানে একা ফেলে আমি যেতে পারবো না। কেন? কারণ এখন আমি এখান থেকে চলে গেলে মিস জেনি তোমাকে নিয়ে বিপদে পড়বে। ডিসপেন্সারি অপোজিটে। তোমাকে নিয়ে রাস্তা পার হওয়ার রিস্ক সে নেবে না। ওভারব্রিজ দূরে। তোমাকে যদি এখানে একা মিস জেনি দাঁড় করিয়ে রেখে যায়, তখন যদি কেউ তোমাকে ছো মেরে তুলে নিয়ে যায়, তবে দোষ পড়বে আমার ঘাড়ে। পুলিশ আমাকে খুঁজবে, কারণ তোমার পরিবারের সন্দেহের তালিকা একমাত্র ইরফান মির্জা। কারণ এই শহরে আমি একমাত্র কিডন্যাপার আছে, বাকি সব দুধে ধোয়া তুলসী পাতা। আর আমি অহেতুক বদনাম মাথায় নিতে রাজি নই। সো প্লিজ স্টপ ক্রাইং। অ্যান্ড আমি সামনে এলে শালিকের মতো কিচিমিচির করা বন্ধ করো। সহ্য করতে না পারলে গিয়ে থানায় কমপ্লেন করে দাও, যেটা তোমরা উঠিয়েছিলে, বুঝলে? শেষের কথাগুলো ধমকে বলে ইরফান ধৈর্যহারা হয়ে। প্রণমী দমে যায়, কান্না থামিয়ে চোখ বড় বড় করে রাখে। মিস জেনি কিছু বলতে যাবে, ইরফান জেদি গলায় বলে, ওকে নিয়ে দাঁড়ান, আমি ওষুধ এনে দিচ্ছি। প্রণমী একেবারেই চুপ হয়ে গেল। ইরফান সর্বোচ্চ 4 মিনিট ব্যয় করে ফার্স্ট এইড বক্স এনে মিস জেনির হাতে দিল। মিস জেনি প্রণমীর হাতে ওষুধ লাগাতে ব্যস্ত। প্রণমী কপাল কুঁচকে অস্ফুটে বিড়বিড় করছে। যন্ত্রণা কমছে না? ইরফান শান্ত চোখে ওকে দেখে বলল, তোমাদের দুজনের জন্য আরো 4 জন বডিগার্ড রাখা প্রয়োজন। তোমার ভাই আপুর। সেটা আমার আপু ভাইয়া বুঝবে। হ্যাঁ, সেটাই যখন আমার বোঝার সময় আসবে তখন আমি বুঝবো। একেবারে ক্ষীণ আওয়াজে বিড়বিড় করে ইরফান। প্রণমী কান খাড়া করেও শুনতে না পেয়ে বলল, কি বললেন আপনি? কি বললেন? তুখোর জ্বরে পড়েছে এসি। পাহাড়ি এলাকার বৃষ্টিতে ভিজে এই হাল করে ছেড়েছে নিজের। সেদিন বিকেলে মুইনকে না নিয়ে একা একা চলে গিয়েছিল হিংড়ি টিলার কাছে। সাথে ছিল তার ক্যামেরা। অফিসের ব্যস্ততায় মুইন খুব কমই সময় দিতে পারে ইসিকে এসবে আজকাল। দুজনে ঘোরাঘুরি তেমন একটা হয়ে উঠছে না বললেই চলে। সারাদিনের কাজ সামলে ইসি এখানে ওখানে ছুটে যায় ক্যামেরা নিয়ে। অবশ্য ক্ষণে ক্ষণে এসপিকে ইনফর্ম করে রাখবার কড়া আদেশ রয়েছে, যেটা সে পালন করে। বান্দরবনে টোনাটুনি, সংসারে হাসি আনন্দ, একে অপরের সাথে খুনসুটিময় রাত, দুপুরে একসাথে লাঞ্চ, দুজনকে দেওয়া অগাধ স্বাধীনতা, প্রাণ সবই ছিল ভরপুর। হুট করে চলে এলো এই অসুখ, বহুদিন পরে এলো। বান্দরবান পুলিশ হসপিটালের 4th ফ্লোরে কেবিন নাম্বার 404-এ ইসি ভর্তি ছিল। জ্বর কমছে না মেয়েটার।
শ্যামলা পান পাতার মতো শীর্ণকায় ঘুমন্ত মুখটা দেখতে দেখতে মুইন ফোনটা হাতে তুলে নেয়। ডিউটির ফাঁকে এসেছে সে, পরনে হালকা নেভি ব্লু রঙের ইউনিফর্মটা। উদ্ভ্রান্তের ন্যায় লাগছে তাকে। ওপাশ থেকে কলটা রিসিভ করতেই কেঁদে ওঠে আলো। মুইন অপ্রস্তুত হয়ে পড়ল ভীষণ। কিছুক্ষণ ফুপিয়ে আলো বলে, আসছি আমরা, পথে ওর জ্ঞান এসেছে। মা শান্ত হন। জ্ঞানের মাঝে ফিরেছিল, আমি ছিলাম না পাশে। তাপমাত্রা কিছুটা কমেছে, আপনারা ধীরে সুস্থে আসুন। ইনশিরার জ্বর শুনে বুকে অসহনীয় যন্ত্রণা শুরু হয়েছিল আলোর। যখন শুনল হসপিটালে রাখা হয়েছে, কালক্ষেপণ না করে আলো, সামিন আর ঋতু, ইলহাম রওনা দিয়েছে। বারবার ফোন করছে মুইনকে। আলো কাঁদছে। জ্বর হলে মির্জাবাড়ি ছেলেমেয়েগুলো কেমন অতি নাজুক হয়ে যায়, একেবারে বাচ্চা হয়ে যায়। মুইন পারছে না সময় দিতে। পরিবারে আর কেউ নেই। মেয়েটা পড়ে আছে একা হসপিটালে। সামিন এবার পথেই বলে ফেলল, মেয়েটার কাছে মাস দুয়েক থেকে এসো তুমি এইবার, লোকে যা বলে বলুক। কল কেটে মুইন ইসির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা লম্বা শ্বাস ফেলে বলে, আমার কাছে আমাকে সঙ্গ দিতে এসে তুমি কেমন একা হয়ে পড়লে। আই এম সরি, তোমাকে মায়ের কাছে পাঠিয়ে দেবো এবার। অচেতন ইনশিরা কোনো জবাব দেয় না। নার্স এসে মুইনকে বলল, স্যার, ম্যামের গা মুছবো, এরপর ডক্টর ম্যাম এসে দেখবেন। মুইন উঠে দাঁড়ায়। অফিসে যেতে হবে। নিজেকে বড্ড অপরাধী ঠেকলো হঠাৎ। এই জন্য আইজিপি স্যার একদিন বলেছিলেন, একটা পরিবার হোক, তখন এই ডিউটিও তত লাগবে না, দেখো। কার্যালয় থেকে জরুরি কল ছিল। দ্রুত পৌঁছেছে মুইন। থানার সামনে একটা লাশবাহী গাড়ি। রিমজু জঙ্গল থেকে এক বস্তা টুকরো টুকরো করে রাখা দেহাবশেষ উদ্ধার করেছে বান্দরবন পুলিশ গতকাল রাতে। তদন্তের ভার ওসি দীপঙ্করের উপর। প্রাথমিক তদন্তে উঠে এসেছে একটা লোকাল গ্যাংয়ের নাম। চন্দন কাঠ চোরাচালান ব্যবসায় ভাগ বটোয়ারা নিয়ে ঝামেলা হওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত নির্ফি মারমার দেহে টুকরার অংশগুলো বান্দরবন সদর হাসপাতালের ফরেন্সিক বিভাগে নিয়ে যাওয়ার পরে সাংবাদিক এসেছে সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ মুইন ফরাজের কার্যালয়ে। এসির জন্য দুশ্চিন্তায় মাথাটা দপদপ করছিল। তখন কোনো মতে ব্রিফিং সেরে সাংবাদিকদের ওসি দীপঙ্করের কাছে পাঠিয়ে মুইন কার্যালয় ছাড়ল। বাইরে তখন বৃষ্টি। এই বৃষ্টির কোনো তাল ঠিক নেই। নিজেকে বাঁচিয়ে মুইন চলে গেল ইসির কাছে। দুপুরে কিছু খাওয়া হয়নি, সে খেয়াল করে নাই। গিয়ে দেখলো ইসির জ্ঞান ফিরেছে। পিটপিট করে তাকাচ্ছে। তাপমাত্রা অনেকটাই কমেছে। রুগ্ন কাহিল চেহারা নিয়ে সামান্য হেসে ক্ষীণস্বরে বলল, আই এম সরি এসপি, তোমাকে সব সময় দৌড়ের উপর রাখি। মুইন বসে পড়ল। নার্স এসেছে ইসির গা মুছিয়ে দিতে আবারও। মুইন ওর হাত থেকে স্পঞ্জার নিয়ে আদেশে সুরে নার্সকে বলল, বাইরে যান। নার্স চুপচাপ চলে গেল মাথা নিচু করে। এদিকে লজ্জায় লাল লাল হয়ে ইসি রাখতে চাইল। রুগ্ন কণ্ঠে বলল, এটা ওর্থ ইট ছিল না। মুইন সামান্য হেসে ওর অ্যাপ্রন খুলে গা মুছিয়ে দিল ওর। এক হাতে আগলে ধরে আরেক হাতে কাজটা করছিল। ইসি কাহিল চোখে দেখতেই থাকলো শুধু লোকটাকে। হঠাৎ বলল, শেষ কখন খেয়েছো? কাল রাতে। ইসি কি বলবে বুঝতে পারছে না। একটা ঢোক গিলে ক্ষীণ আওয়াজে বলল, এসবও কি ওর্থ ইট? কি করব বলো, তোমার আমার একটাই তুমি। হেলায় পড়েছি, তবে হেলার নাও। উত্তপ্ত শরীরটাকে বুকের মধ্যে আগলে নিয়ে বলল মুইন। ইসি চোখ বুঝলো। ডিউটি ফেলে এসেছো? না, ফাঁকি দিয়ে এসেছি। মাম্মা পাপা আসছে? আরো অনেকে আসছে পথে। দরজায় নক করলো নার্স হঠাৎ। স্যার, ডক্টর ম্যাম এসেছে, ম্যাডামকে দেখবে, দরজাটা খুলুন। বাড়ি থেকে গিয়েছে 4 জন। পরি, ইসমাম আর ইহান, ইরফান। 51বর্তী পরিবার হওয়ার এই একটা সুবিধে, দলে দলে বিভক্ত হয়ে যে কোনো বিপদ সামাল দেওয়া যায়। অফিস দেখবে ইরফান, সেটা নিয়ে চিন্তার কিছুই নেই। ইসির ওখানে এখন বড়দের থাকা প্রয়োজন। ঋতু ইলহামকেও পাঠিয়েছে ইহান, এটা বলে ইসি সম্পূর্ণ সুস্থ না অবধি যেন কেউ না আসে। 2 দিন পরে আজ বিকালে ইরফান ছায়ানটে এসে তাজ্জব বনে যায়। গত 2 দিন অফিসের ঝামেলায় আসতে পারেনি সে। ইসিকে নিয়েও ছিল ভীষণ চিন্তিত, তাই এদিকটায় মন টানেনি তার। আজ এসে জানতে পারলো প্রণমীও 3 দিন ধরে আসছে না। হাত কেটেছে বলে জ্বর এসে এক শেষ করেছে। হাতের ঘা শুকোয়নি। ইরফান জানে না এসব, অথচ ইনুর সাথে আজ দুপুরেও কথা হলো। বিকেলে বাড়িতে ফিরে ইসির খবরটা নিয়ে কিছুক্ষণ উসখুস করে ইরফান অবশেষে কল করেই বসে ইনুকে। ইনু ফোনটা রিসিভ করতে ইরফান হড়বড়িয়ে বলে, কি অবস্থা, কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? দুপুরেও একই কথা জানতে চেয়েছে, আবারও চাইছে। ইনু অবাক হয়ে বলে, সবাই ভালো। কেন? কারো কোনো অসুবিধা নেই তো? অসুবিধা আছে। প্রণমী অসুস্থ, এটা মেজ দাদানকে জানানোর মতো কথা না বিধায় জানায়নি দুপুরে। তবে এখন জানায়। আমতা আমতা করে বলল, হ্যাঁ, ওই আমার ছোট ননদ একটু অসুস্থ। কি হয়েছে? হাত কেটেছে, জ্বর এসেছে। এসব কথা বাদ দাও, তুমি বলো, তুমি অফিস থেকে বেরিয়েছো?
ছোট জবাব দিয়ে ইরফান কিছুক্ষণ ভাবলো, পরপর জানতে চাইল। কাল ভার্সিটিতে যাবি তুই? হ্যাঁ। তোর বর কি করে সারাদিন? তোকে ভার্সিটিতে নিয়ে যায় কে? ওই তো নিয়ে যায়, কালও যাবে, শুদ্ধ আর আমার বডিগার্ডও। হাসতে হাসতে বলল ইনু। ইরফান শান্ত হয়ে চুপ করে শুনল সবকিছু। ইনুর অগোচরে তথ্য নিল সে, বুঝল না ইনু। পরের দিন সময় মিলিয়ে ঠিক 11:30 নাগাদ ইরফান ইনুর শ্বশুর বাড়িতে উপস্থিত। বাড়িতে তখন মিস জেনি এবং প্রণমী ব্যতীত কেউই ছিল না। মিস জেনি এইবার সাবলীল ভঙ্গিতে দরজা খুললেন। এতদিনে একটু একটু করে ছেলেটাকে তার কাছে আগের মতো খতরনাক লাগে না, আচরণে স্বাভাবিকতা। প্রণমীর কাছে এসে বললেন, মামনি, ইরফান মির্জা এসেছেন, তুমি কি যাবে নাকি আমি চা খাইয়ে বসিয়ে রাখবো? গায়ে জ্বর নিয়েও প্রণমী উঠে বসলো। সে কেন উঠে বসলো সে বুঝতে পারছে না। তার তো মেজাজ খারাপ করার কথা ছিল। পরপর নিজেকে শান্ত করে বলল, যাওয়া উচিত, লোকটা অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? হ্যাঁ, প্রণমী সামাজিক, প্রণমী অধম না উত্তম। তাই প্রণমী গেল ধীর পায়ে হেঁটে। ইরফান দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রয়িং রুমের সেলফ থেকে এক একটা বই বের করে নেড়েচেড়ে দেখছিল। 3টা সেলফের একটা সেলফ ভর্তি করা ইংরেজি নভেল। ড্রয়িং রুমে প্রণমীর অস্তিত্ব টের পেয়ে ইরফান ঘাড় ঘুরিয়ে ওকে দেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।